গেল বিংশ শতাব্দীর ঘটে যাওয়া দুটি হৃদয় বিদারক যুদ্ধের প্রায় ৭৭ বছর পর আমরা ইতিমধ্যে একবিংশ শতাব্দীর ২৪তম বছরে উপনীত হয়েছি। হাজার হাজার বছর ধরেই মানব ইতিহাস হানাহানি, যুদ্ধ ও রক্তপাতে পরিপূর্ণ। তাই ইতিহাসের দিকে লক্ষ্য করলে আপাত দৃষ্টিতে কারো কাছে চলমান শতাব্দীটি মানব ইতিহাসের সবচেয়ে শান্তিময় সময়কাল মনে হতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, আদৌ কি এটা সত্য? কেননা আমরা আজ এক এমন বিশ্বে বসবাস করছি যাকে একটি টিকিং টাইম বমের সাথে তুলনা করা যেতে পারে, যার সময়সীমা সম্পর্কে সকলেই অনিশ্চিত। সুপার পাওয়ার আমেরিকা এবং রাশিয়ার নেতৃত্বে বিশ্ব যেন আজ দুটি ভাগে বিভক্ত হয়ে আছে এবং যে কোনো সময় লেগে যেতে পারে এক মহাযুদ্ধ। এমন এক মহাযুদ্ধ যেখানে বিজয়ী হবে না কোনো পক্ষই, কেবল ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে যেতে পারে পুরো মানব সভ্যতা। আমরা আজ এমন শক্তিশালী পারমাণবিক অস্ত্র ধারণ করি যার মাধ্যমে নিমিষেই একটি জলজান্ত শহরকে মাটিতে মিশিয়ে দেওয়া সম্ভব। Thousands of young Americans. ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে ঘটে যাওয়া পরমাণু বিস্ফোরণে প্রায় ৭০,০০০-এরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। দুঃখের বিষয় এই যে আধুনিক পারমাণবিক অস্ত্রসমূহ হিরোশিমা কিংবা নাগাসাকিতে ফেলা লিটল বয় কিংবা ফ্যাটম্যানের তুলনায় কয়েকশো থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী। তাছাড়া বর্তমানে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কোল্ড ওয়ারের তুলনায় অনেক কম হলেও বিশ্বে আজ প্রায় ১৩,০০০-এরও বেশি পারমাণবিক অস্ত্র বিরাজ করছে, যা মানব সভ্যতাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। আজ অত্যাধুনিক গাইডেড মিসাইল ব্যবহার করে আমেরিকা যে কোনো সময়ই রাশিয়াতে পরমাণু আক্রমণ করতে পারে, কিন্তু করছে না, কারণ তারা জানে যে তাদের মিসাইল রাশিয়া পৌঁছাবার অর্ধেক পথ পার করতে না করতেই রাশিয়ার মিসাইলটিও তাদের দিকে অগ্রসর হতে শুরু করে দেবে। এক এমন অবস্থা যেখানে তারা একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, কেবল ট্রিগারটা কেউ দাবাচ্ছে না। কারণ একটাই, ভয়। ভয় যে ট্রিগারটা দাবালে আমাকেও বন্দুকের গুলিতে বিদ্ধ হতে হবে, তাদেরকে ধ্বংস করতে গেলে তো আমাকেও ধ্বংস হতে হবে। প্রথম বিশ্বযুদ্ধে আধুনিক অস্ত্রের নামগন্ধ পর্যন্ত ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিই ঘটেছে দুটি পারমাণবিক হামলার মাধ্যমে। তবুও এ দুটি যুদ্ধে মৃত্যু ঘটে ১০ কোটিরও বেশি মানুষের। এমত অবস্থায় বিশ্বে পুনরায় একটি বিশ্বযুদ্ধ লেগে গেলে তা যে মানব সভ্যতাকে মাটিতে মিশিয়ে দিবে তা বলবার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রসঙ্গ জাগতেই পারে, কেনই বা মানুষ তার নিজেরই ধ্বংস চাইবে? চায় না, যুদ্ধ কেউই চায় না, অথবা কেউ চেয়ে থাকলেও তাদের সংখ্যা নগণ্য। কিন্তু পূর্বের দুটি বিশ্বযুদ্ধ কি ঘটেনি? মানুষের ক্ষমতার লোভ এতটাই প্রকট যে সে তার কর্মের পরিণতিকে তোয়াক্কাই করে না। এখন কেবল সময়ের অপেক্ষা, ট্রিগারটা কে দাবাবে। তাই আপাত দৃষ্টিতে বর্তমান বিশ্ব উন্নত মনে হলেও প্রকৃতপক্ষে তা কেবল ধ্বংসের দিকেই যাচ্ছে। কেননা যে প্রযুক্তি মানুষের জীবনকে উন্নত করার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই প্রযুক্তি আজ মানুষের ধ্বংসের কাল হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই অবস্থা প্রমাণ করছে যে মানবজাতি আজ পর্যন্ত তার নিজের জন্য এমন একটা জীবন ব্যবস্থা প্রণয়ন করতে পারেনি যেটা পালন করলে যান্ত্রিক উন্নতির সত্ত্বেও মানুষ এই পৃথিবীতে শান্তিতে বাস করতে পারবে। এখন প্রশ্ন হলো, তবে উপায় কি? উপায় আছে এবং পথও আছে, কিন্তু সেই পথ অবলম্বন করার খুব বেশি সময় নেই। কিন্তু এমন এক পথ খুঁজতে গেলে সর্বপ্রথম মানুষকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে হবে। এই পৃথিবী ও মহাবিশ্বের কোনো স্রষ্টা আছেন কি নেই? এখন প্রশ্ন জাগতেই পারে, উক্ত পথ খোঁজবার সঙ্গে স্রষ্টার অস্তিত্বের সম্পর্ক একটি উদাহরণ দিয়েই বুঝিয়ে দিই। আপনাকে যদি এক দেশে যেতে হয় তবে সর্ব অবস্থাতেই আপনার সিদ্ধান্ত কি এক হবে? যদি কোনো দেশের আইন কানুন দৃঢ় ও সুগঠিত হয়, অপরদিকে সেই দেশে আইন কানুন, পুলিশ, কোর্ট কাচারি কিছুই না থাকে, তবে কি উভয় অবস্থাতেই আপনি একইভাবে উক্ত দেশে বসবাস করবেন? অবশ্যই নয়। এই দুটি অবস্থায় আপনার জীবন ধারণের মানদণ্ড হবে ভিন্ন। তাই যেমন একটি রাষ্ট্রের শক্তিশালী সরকার ব্যবস্থা থাকার উপর সেখানকার জনগণের জীবন ব্যবস্থা নির্ভর করে, তেমনি স্রষ্টার অস্তিত্ব আছে কি নেই এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে মানুষের সত্যিকারের শান্তিময় সুখী প্রগতির পথ। এখন এই সিদ্ধান্তে আসা যাক, স্রষ্টা কি আদৌ আছেন কি নেই? এ প্রশ্নের বিচার করার পূর্বে এটা বলে নেওয়া জরুরি যে স্রষ্টার উপস্থিতির প্রমাণ বলতে চাক্ষুষ প্রমাণ বুঝালে তা নেই। কেননা স্রষ্টা কখনোই আমাদের সামনে এসে দাঁড়িয়ে তার উপস্থিতি ঘোষণা করেননি। কিন্তু সবকিছুর চাক্ষুষ প্রমাণের দরকার হয় না, কেননা আমাদের রয়েছে চিন্তা করবার ক্ষমতা। আমরা আমাদের চিন্তা শক্তি ব্যবহার করে যুক্তি খাটিয়ে এই প্রশ্নের সমাধান করতেই পারি। কিন্তু এ প্রশ্নের উত্তর কেবল দুটি, হয় এই মহাবিশ্ব আচম্বিত আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে, অথবা পরিকল্পিতভাবে একজন স্রষ্টার দরুন সৃষ্টি হয়েছে। তৃতীয় কোনো উত্তর নেই। একটা মিথ্যা হলে অপরটি সত্য হতেই হবে, অথবা একটি সত্য হলে অপরটি মিথ্যা হতেই হবে। একই সাথে দুটি সত্য কিংবা মিথ্যা হতে পারবে না। আমরা এই প্রশ্নের উত্তর ওই প্রথম সম্ভাবনা দিয়েই করব। এই মহাবিশ্ব কি আদৌ আচম্বিত সৃষ্টি হয়ে যেতে পারে? আর যদি হয়েও থাকে তবে কি তা আচম্বিত তার বর্তমান অবস্থানে উপনীত হতে পারে?
কি না? যদি এর উত্তর না হয় তবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা অবশ্যই রয়েছে। কিন্তু প্রথমেই আমরা এই মহাবিশ্ব যে কতটা বিশাল তার একটু ধারণা নেই। রাতের আকাশের চারটি দেখতে পাচ্ছেন, এটি পৃথিবী হতে কতটুকু দূরে হতে পারে? এতটুকু দূরে অথবা এতটুকু দূরে। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবী ও চাঁদের কক্ষপথের মধ্যে 30টি পৃথিবী বসানো সম্ভব। তাদের কথা বাদই দিলাম, বহু অ্যানিমেটেড মডেল দেখে আপনার মনে হতেই পারে যে আমাদের সৌরজগৎ যেন এমন দেখতে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সৌরজগতের প্রতিটি গ্রহের মধ্যকার দূরত্ব এতই বেশি যে সম্পূর্ণ সৌরজগৎটিকে দেখাতে গেলে পৃথিবীকে একটি বিন্দুর ন্যায় দেখায়। কিন্তু এ দূরত্ব আমাদের মহাবিশ্বের বিশালতার সামনে কিছুই নয়। আমাদের সবচেয়ে নিকটবর্তী তারা প্রক্সিমা সেঞ্চুরি আমাদের থেকে 4.24 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। লাইট ইয়ার দূরত্ব পরিমাপের একটি একক। আলো শূন্য মাধ্যমে এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 লাইট ইয়ার। এই দূরত্বটি কতটা বিশাল তা একটু বুঝিয়ে দেই। আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। রেফারেন্স স্বরূপ আলো 1 সেকেন্ডে পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করতে পারে। এই পৃথিবীটাই এতটা বিশাল যে আমাদের মধ্যে হয়তোবা অনেকেই তার জীবন দশায় একে সম্পূর্ণ ঘুরে দেখতে পারবে না। আর আলো একে সেকেন্ডের মধ্যেই প্রদক্ষিণ করে ফেলতে পারে, তাও আবার একবার নয়, দুবার নয়, বরং 7 বার। তাহলে আলো 1 বছরে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে তা আপনি হয়তো বুঝতেই পারছেন। এই দূরত্বটাকেই বলা হয় 1 লাইট ইয়ার। আর আমাদের সবচেয়ে নিকটবর্তী তারাই আমাদের থেকে 4.24 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে দ্রুততম স্পেসক্রাফট পার্কার সোলার প্রোব, যা সেকেন্ডে 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, এর মাধ্যমেও এ দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে 7000 বছর। কিন্তু এটাও আমাদের মহাবিশ্বের বিশালতার সামনে চুলমাত্র নয়। আমাদের ছায়াপথে আনুমানিক এমন 100 বিলিয়ন কিংবা তার চেয়েও বেশি তারার অস্তিত্ব রয়েছে, যেগুলো 1,05,700 লাইট ইয়ার্স প্রশস্ত এই মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। কিন্তু এখানেই শেষ নয়। এ মহাবিশ্বে রয়েছে মিল্কি ওয়ের মতো অগণিত ছায়াপথ। আনুমানিক এরকম 2 ট্রিলিয়ন গ্যালাক্সি ক্লাস্টার্স কিংবা সুপার ক্লাস্টারের সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের 93 বিলিয়ন লাইট ইয়ার্স প্রশস্ত অবজারভেবল ইউনিভার্স। অবশ্য এটা উল্লেখ্য যে অবজারভেবল ইউনিভার্স মানে সম্পূর্ণ মহাবিশ্ব নয়, বরং এটা হলো আমাদের দৃষ্টিসীমার সীমানা। এই মহাবিশ্বের আদৌ কোনো শেষ আছে কি নেই তা আমরা কখনোই জানতে পারবো না। তাহলে ভাবুন, কতটাই না বিশাল আমাদের মহাবিশ্ব, আমরা কতটাই না ক্ষুদ্র। তাহলে এতটা বিশাল মহাবিশ্ব কি আদৌ আপনা আপনি সৃষ্টি হয়ে যেতে পারে? কিন্তু তবুও তর্কের খাতিরে এগোনো যাক। মহাবিশ্বের সৃষ্টি কিভাবে ঘটেছে তার ব্যাখ্যা করতে যাওয়া সবচেয়ে বহুল গৃহীত মডেল হচ্ছে দি বিগ ব্যাং থিওরি, যার ধারণা হাবেলের অবজার্ভ করা মহাবিশ্বের প্রসারণ, আলোর রেডশিফট, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সহ আরো বহু এভিডেন্স থেকে পাওয়া যায়। এ থিওরি মতে প্রায় 13.8 বিলিয়ন বছর পূর্বে মহাবিশ্বের সকল ভর, শক্তি এবং ফান্ডামেন্টাল ফোর্সেস একটি ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীভূত ছিল এবং একসময় তা এক বৃহৎ বিস্ফোরণের ন্যায় প্রসারিত হয়ে তার বর্তমান রূপ ধারণ করেছে। তাও আবার বহু আচম্বিক কিংবা কাকতালীয় ঘটনার পর, বহু বলতে গেলে কোটি কোটি কিংবা তারও বেশি। এসব কোটি কোটি ঘটনার মধ্যে কেবল একটি না ঘটলেও মহাবিশ্ব মানুষের বাসের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে উঠত। যেমন কি মহাবিশ্বের 4টি ফান্ডামেন্টাল ফোর্সের 4টি কনস্ট্যান্টের মধ্যে একটির মানও যদি সামান্য পরিবর্তন করা হতো তবে কখনো গ্রহ কিংবা তারার জন্মই হতো না। এত পূর্বের কথা নাই ভাবি, যদি পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর নাই থাকতো তবে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব অসম্ভব হয়ে পড়তো। পৃথিবী যদি একটি রকি প্ল্যানেট তথা পাথরে গ্রহ না হয়ে বৃহস্পতির ন্যায় একটি গ্যাস জায়ান্ট হতো তবে পৃথিবীতে প্রাণ থাকবার কোনো প্রশ্নই উঠত না। তাছাড়া যদি সৌরমণ্ডলে বৃহস্পতি গ্রহ না থাকতো পৃথিবী অতি সহজেই উল্কাপিণ্ডের আঘাতপ্রাপ্ত হতো ইত্যাদি। এরকম আরো কোটি কোটি ঘটনা রয়েছে, যার মধ্যে একটিও যদি না ঘটতো তবে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কোনোভাবেই থাকতে পারতো না। এটাও উল্লেখ্য যে ঘটনাগুলো যদি একটি নির্দিষ্ট ধারায় না হতো তবেও মহাবিশ্ব তার বর্তমান অবস্থাতে পৌঁছাতে পারতো না। কেবল একটির পর একটি ধারাবাহিক নিয়ম মাফিক ঘটেছে। যেমন একটি বাড়ি নির্মাণে সর্বপ্রথম ভিত গঠন করতে হয়, ভিতের পূর্বেই পিলার বসাতে গেলে বাড়িটি ধসে পড়ে। এখন প্রশ্ন হলো, এরকম কোটি কোটি ঘটনা ধারাবাহিকভাবে ঘটে যাওয়ার সম্ভাবনা কতটুকু তা আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝে নেই। 10টি কাগজ নিন। এখন এর মধ্যে প্রত্যেকটি কাগজে ধারাবাহিকভাবে 1 থেকে 10 পর্যন্ত লিখুন। মনে করি এই 10টি সংখ্যা দ্বারা 10টি আচম্বিক ঘটনাকে নির্দেশ করে, যার ব্যতীত পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব হতো না, তথা পৃথিবীর সূর্যের হ্যাবিটেবল জোনে অবস্থান করা, পৃথিবীর পানির অস্তিত্ব, বায়ুমণ্ডলে অক্সিজেনের অস্তিত্ব, বায়ুমণ্ডলে ওজোন স্তর থাকা, পৃথিবীর একটি রকি প্ল্যানেট হওয়া, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম হওয়া, সৌরমণ্ডলে অন্যান্য গ্রহের উপস্থিতি, পৃথিবীর শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড থাকা, চাঁদের অস্তিত্ব, পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য যাবতীয় উপাদান থাকা ইত্যাদি। এখন কাগজগুলোকে একটি বয়মে রাখুন এবং দৈবভাবে এখান থেকে একটি কাগজ উঠান। এখন ধারাবাহিকভাবে প্রত্যেকটি ঘটনা ঘটতে হলে প্রথমে অবশ্যই 1 আসতে হবে। এখন আপনাদের মধ্যে যারা গণিতের সম্ভাবনা সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে এখানে প্রথমে 1 আসার সম্ভাবনা 10-এর মধ্যে 1, পরপর 2 বার করলে ধারাবাহিকভাবে 2 আসার সম্ভাবনা 100-র ভিতরে 1,
পরপর 3 বার করলে ধারাবাহিকভাবে 3 আসার সম্ভাবনা 1000-এর মধ্যে 1 ইত্যাদি। এরকম পরপর 10 বার করলে ধারাবাহিকভাবে 1 থেকে 10 আসার সম্ভাবনা 10 বিলিয়নের মধ্যে 1। এখন এই ঘটনা যদি পরপর ধারাবাহিকভাবে 83 বার ঘটে তবে সংখ্যা দাঁড়ায় 10⁻83 এর মধ্যে একবার। 10⁻83 সংখ্যাটি এতটাই বিশাল যে 10-এর পাশে 83টি শূন্য ব্যবহার করলে এই সংখ্যাটি পাওয়া যায় এবং এই সংখ্যা মহাবিশ্বের সকল পরমাণুর সংখ্যার থেকেও বেশি। তাই বলা যায় পরপর 83 বার কাকতালীয়ভাবে একই সংখ্যা আসবার সম্ভাবনা একদমই নগণ্য, বা এক কথায় অসম্ভব। আর এই সম্ভাবনা তো মাত্র 83টি ঘটনার ক্ষেত্রে। তাহলে এমন কোটি কোটি কিংবা তার চেয়েও বেশি ঘটনা কাকতালীয়ভাবে ঘটে যাওয়ার সম্ভাবনা যে কত ক্ষুদ্র তা হয়তো আপনাকে বোঝাবার প্রয়োজন নেই, কেননা এই সংখ্যা মানব মস্তিষ্কের ধারণ ক্ষমতারও বাইরে, নগণ্যের চেয়েও নগণ্য। তাহলে এভাবে কি কোটি কোটি ঘটনা আচম্বিকভাবে এমনি হয়ে যেতে পারে? নিশ্চয়ই নয়। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতেই পারি যে এ মহাবিশ্বের একজন স্রষ্টা অবশ্যই আছে। তাহলে আমাদের জীবন ব্যবস্থা কিসের আলোকে হবে? তার দেখানো পথে আমরা আমাদের জীবনের মানদণ্ড নির্ধারণ করব। মানুষের নাকি স্রষ্টার? নিশ্চয়ই স্রষ্টা আমাদের জন্য এমন একটি জীবন ব্যবস্থা নির্ধারণ করে রেখেছেন যার অবলম্বনে পৃথিবীতে মানুষ অন্যায়, অবিচার, রক্তপাত ও হানাহানি ব্যতীত শান্তিতে বসবাস করতে পারবে। এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা।